প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো নদী ব্যবস্থাপনা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অত্যন্ত দুজন উপযুক্ত অতিথি রয়েছেন। জাতীয় নদী রক্ষা কমিশনের সম্মানিত সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন লেখক, গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব সাংবাদিক শেখ রোকন রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে স্বাগত জানাই। আমরা জানিয়েছি যে আজকে নদী ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, নদী শাসন, ভারতের সাথে নানা রকম নদী নিয়ে বাংলাদেশের যে একটা টানাপোড়েন সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। আমি প্রথমেই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অনেক অভিজ্ঞতা, অনেক ক্ষত, অনেক দাগ আপনার মনের মধ্যে হয়তো আছে। তো আমরা সে দাগগুলি ভুলে যেতে চাই এবং আমরা চাই যে সামনে দেশ এগিয়ে যাবে। আমরা এই ছাত্র জনতার বিপ্লবে 5ই আগস্ট যেভাবে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি, আমরা আশা করব দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু নদীর যে বিষয়টি, সেটি তো এই ছাত্র জনতার বিপ্লবের পর দেশ মুক্ত হলো, নদী কি মুক্ত হয়েছে কিনা এটি কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং সে কারণে আমি সর্বপ্রথম যে আলোচনাটা করতে চাই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নদী ব্যবস্থাপনায় কি কোনো পরিবর্তন শুরু হয়েছে কিনা, পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা, বা পরিবর্তন আদৌ আমরা করতে পারবো কিনা। না, এখানে যেটা বললেন যে নদী অরক্ষিত, যতটা নদী সবসময় অরক্ষিত ছিল। নদী, জলাভূমি, সাগর, আপনাদের আমাদের প্রাকৃতিক সম্পদ সবসময় অরক্ষিত ছিল। কিন্তু গত 6 মাসে দেখলাম কি একেবারেই যেন সবচেয়ে যে রক্ষা এগুলি ছিল সেগুলি যেন কেমনে চলে গেল। ফর এক্সাম্পল দেখেন যে নদীর কয়েকটা সমস্যা। একটা হচ্ছে দখল সমস্যা, একটা হচ্ছে অবৈধ বালু উত্তোলনের সমস্যা, আর দূষণের সমস্যা। এই 3টে সমস্যাই হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে যে আপনার যে সীমান্ত নদী, তারপর সীমান্ত নদী, এইগুলির যে একটা বিষয় যে ভারত থেকে যে পানি প্রবাহিত হয়, তারপরে ভারতের যে একটা কন্ট্রোল, এই বিষয়ে যে কোনো রকমের খুব একটা কার্যক্রম আমরা কিন্তু দেখতেছি না। অর্থাৎ যেটা আমরা আশা করছিলাম যে রাজনৈতিক প্রভাবমুক্ত ভারতের সমর্থন পুষ্ট একটা সরকার ছিল, আমরা সবাই জানি, এবং তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। যেমন আমরা হয়তো ভাবতে পারতাম যে গঙ্গা ব্যারেজের একটা বিষয় হবে, গঙ্গা ব্যারেজটা এটাকে হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গা ব্যারেজটা কিন্তু ফারাক্কা বাঁধের একটা কাউন্টার মেজার ছিল। সেই কাউন্টার মেজার ছিল যাতে পানি বর্ষাকালে পানি ধরে রাখা এবং গ্রীষ্মকালে মার্চ এপ্রিল শুষ্ক সময় সেই পানি আপনার ছেড়ে দেওয়া, তাতে নদীর এই দক্ষিণ পশ্চিমের নদীগুলির কিন্তু লবণাক্ততা কমে যেত, বায়োডাইভার্সিটি আবারও রিস্টোর হতো, কৃষকরা পানি পেত। এই জন্যই কিন্তু করা হয়েছিল। সেটাকে কিন্তু ভারতের বিরোধিতার কারণে ওইটা আর বাস্তবায়িত হয়নি। আর একটা ছিল যে আপনার তিস্তা খুবই একটা গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের জন্য। আপনার উত্তরাঞ্চলের বেশ কয়েকটা জেলা এবং বেশ কতগুলি নদী কিন্তু তিস্তা দ্বারা আপনার প্রবাহিত হয় তিস্তার পানি নিয়ে। সেই তিস্তার পানি কিন্তু এক ফোঁটাও আসে না। গজলডোবা বলে যে একটা জায়গা আছে এই পশ্চিমবাংলায়, সেখানে তারা বাদ দিয়ে রাখছে। আপনার শুষ্ক মৌসুমে সম্পূর্ণ পানিটা তারা ওই মহানন্দ নদী দিয়ে শেষ পর্যন্ত বিহারের দিকে মেচি নদীতে পর্যন্ত নিয়ে যায়। অত পানি তাদের কিন্তু দরকার নেই। একটা আমি রিপোর্ট দেখলাম যে পরিমাণ পানি তারা ডাইভার্ট করে, সেটা দরকার নেই। এটা আসলে কি ভারত বাংলাদেশের চারদিকে যেসব হাইড্রোলিক স্ট্রাকচার গড়ে তুলেছে, সেই হাইড্রোলিক স্ট্রাকচারগুলি দিয়ে এই পানির প্রবাহকে, নদীর পানির প্রবাহকে আপনার জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। এই বোধটা বর্তমানে অনেকের ভিতরে আসছে। আগে মনে করতো যে এটা, আপনি দেখেন যে তারা কোনো চুক্তি করে না। জিআরসি বলে একটা আছে, আপনার একটা জয়েন্ট রিভার কমিশন আছে, 208টা মিটিং হওয়ার কথা, শিডিউল মিটিং, সেটা আপনার 38টা মিটিং হয়েছে ওয়ানলি। 2022 সালে মিটিংটা হলো 12 বছর পরে। এটা একটা একেবারে সার্কের মতো কিন্তু ভারত এটা করে ফেলেছে। কোনো রকমের আমাদের সাথে যে একটা বৈরী ব্যবহার তারা করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে কর্ণফুলী যে আপনার এই তিস্তার যে একটা মহা পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই মহা পরিকল্পনাটা কার্যকরী যদি ইমপ্লিমেন্ট করা যেত তাহলে কিন্তু পানি ধরে রাখা যেত এবং ওই অঞ্চলের আপনার কৃষি জমিও তারপরে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করা সম্ভব ছিল। কিন্তু সেটাও কিন্তু ভারতের বিরোধিতায় হয়নি। তা আমরা তো আশা করছিলাম যে এই সরকার ইন্ডিপেন্ডেন্ট সরকার, কিন্তু আমরা কি দেখলাম
যে নানাবিধ ছল চাতুরির মাধ্যমে ভারত যা চায় তাই কিন্তু করছে। এই যে আপনি কয়েকদিন আগে বলল আমাদের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, যে খুব নাটকীয়ভাবে বললেন যে এই তিস্তা পাড়ের লোকজনের কথা না শুনে আমরা কিন্তু এই প্রজেক্ট এক্সটেনশন করব না। তো এই প্রজেক্টটা করা হয়েছে, তাদের কথা শোনা হয়নি। এখানে আপনি কি শুনতে যাবেন? আপনার বর্ষাকালে বেশি পানি আসে, সে পানি যেন না আসে গভীর, আর হচ্ছে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে যেন আমরা পানি পাই, এই তো চাওয়া। তো এই চাওয়ার জন্য আবার যেতে হবে। অর্থাৎ এসব হচ্ছে কি যে ভারতীয় সব এজেন্টেরা বেসিক্যালি আপনার প্রোগ্রামে আমি বলি যে ভারত যা চায় তাই কায়দা কানুন করে। কেন এটা নিয়ে আপনার টাল বাহানা করা হবে? কি কারণে টাল বাহানা করবে? আমি অনেকবার বলতেছি, আপনি সে গঙ্গা প্রজেক্টটা বাইর করেন। এই যে ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান করছে, সেটাকে আপনি রিভিউ করতেছেন না, আপনি কিছুই করতেছেন না। আপনি শেখ হাসিনার আমলে যে পানি নীতি ছিল সেই নীতি আপনি ফলো করতেছেন। আপনার গঙ্গা চুক্তি 2026 সালে শেষ হয়ে যাবে। হোয়াট ডিড ইউ ডু? আপনার যে প্রায় 100-র উপরে 100 মতো আছে ট্রান্স বাউন্ডারি রিভার, সেই নদীগুলি আমরা এই রোকন সাগর কিছু লিস্ট আছে, এরা কিন্তু স্ব উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠানগত উদ্যোগে এগুলো খুঁজে বাইর করতেছে, রাইট? কিন্তু সরকার কিছুই করবে না। তাহলে কিভাবে হবে? আপনি দেখেন যে সীমান্ত নদী, এই যে সীমান্তের যুদ্ধ যদি হয় সেটা কিন্তু নদীর কারণে হয়। সীমান্ত নদী আছে, যে নদী ডিভাইড করে। রোকন সাহেব একটা সুন্দর কিন্তু একটা আর্টিকেল লিখছে এই কয়েকদিন আগে আপনার সমকালে, যে আপনার কিছু নদী আছে ভারত থেকে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ট্রান্স বাউন্ডারি রিভার, কিছু আছে বর্ডার রিভার, হারিয়ে ভাঙ্গা নদীটা। তো ওইটা সীমানা নির্ধারিত হয় কিন্তু মধ্যস্রোত। এই মধ্যস্রোত কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব জটিল। ওই মধ্যস্রোতের জন্যই কিন্তু ওই স্রোতটাকে এদিকে দিয়ে ওরা জমি দখল করে নেয়। সেজন্যই বলে না যে প্রায়ই যে গন্ডগোল হয়, যে বেড়িবাঁধ দিতে গেছে বাধা দেয় কেন? এইটার তো একটা হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস হবে এবং একটা পলিসি থাকবে যাতে আমরা আর মধ্যস্রোতটাকে আমাদের ভিতরে ঢুকাই দেওয়া, সেটা করা যায়। ঢুকাই দেওয়া যে জমি দখল করে নিয়ে যায়, এই যে কোদালিয়া নদীটা যেটা হয়েছে, ঘটনা কিন্তু তাই। ওখানে তো একটা অক্সফোর্ড মতো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইসব বিষয় কিন্তু সরকারের, এই আগের সরকার এগুলো করে নাই, কিন্তু বর্তমান সরকার তো এইসব বিষয় নিয়ে আলোচনা করবে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বলছিলেন যে তারা 64 নদীটি দূষণ মুক্ত করার চেষ্টা করবে, দখল মুক্ত করার চেষ্টা করবে। আমি রোকন ভাই আসি, আপনি তো বেশ আপনার আর্টিকেল আমরা দেখি এবং আপনি এই বিষয়ে বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। আমরা ডক্টর মঞ্জুর ভাইয়ের কাছ থেকে যেটি শুনলাম সেটা হচ্ছে আসলে যেটি হচ্ছে জিও পলিটিক্যাল কারণের জন্য বাংলাদেশের যে নদীর যে সংকটটি, আমরা যদি তিস্তা বলি, গঙ্গা বলি, ফেনী নদী বলি, সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা রয়েছে। তো আপনার বিশ্লেষণে যে জিও পলিটিক্সের কারণে আমরা কি শুষ্ক মৌসুমে একেবারেই শুকিয়ে যাব, আর যখন ভরা মৌসুম থাকবে তখন কি আমরা ডুবে যাব, নাকি না আমরা এর একটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব? আচ্ছা, আমি দুদিক থেকে দেখতে চাই জিনিসটাকে। একটা হচ্ছে যে আমাদের যে সীমান্ত নদীগুলো, ট্রান্সবাউন্ডারি নদীগুলো, এগুলোর যে সংকট, সেইটা আসলে দেশভাগের যে ম্যাপটা আমরা পেয়েছিলাম দেশভাগের, সেইটার মধ্যেই আছে। আপনি যদি দেখেন যে মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্ত, মাঝে নাপ নদী, ওপারে মিয়ানমার, এপারে বাংলাদেশ। যদি আপনি মিয়ানমার এবং ভারতের দেখেন, টিয়াও নদীর ওপারে মিয়ানমার, এপারে হচ্ছে ভারত। বা ধরুন মেক্সিকো এবং ইউএসএ যদি দেখেন, যে রিও গ্রান্ডের একপারে মেক্সিকো, একপাশে হচ্ছে ইউএসএ। বা চায়না এবং রাশিয়ার যে আগুন নদী, সেটার একপাশের চায়না, একপাশে রাশিয়া। বাংলাদেশে তখনকার পাকিস্তান বা পূর্ব পাকিস্তান যখন আমরা করলাম, তখন নদীগুলো সব আড়াআড়ি মানচিত্র আঁকা হলো। তো ফলে যখন সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে বলা হয় যে ভূগোলকে আপনি রেসপেক্ট করবেন, পাহাড়, নদী, জলাশয়, সাগর, এগুলোকে মেনে করতে হবে। আমাদের এখানে নদীগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য অগ্রাহ্য করে সীমান্ত রেখা হলো। ফলে তখনই এর যে সংকটের যে বীজ তখনই পোতা হয়ে গেছে। এটা গেল একদিক থেকে। দ্বিতীয় হচ্ছে যে আমরা এই জিওপলিটিক্সে নদী সবসময় গুরুত্বপূর্ণ। নেহরুর যদি আপনি এখন ডিক্লাসিফাইড ডকুমেন্টগুলো দেখেন, সেখানে উনি বলছেন যে নতুন পাকিস্তানকে, মানে নতুন রাষ্ট্রকে, তখনকার এদেরকে নির্ভরশীল রাখা যাবে যদি আমরা পানি সম্পদে এদেরকে নির্ভরশীল রাখতে পারি। সেইটা তো হয়ে গেছে। আমাদের এখন তিস্তার কথা যদি দেখেন, যে আপনি এখানে শুকনো মৌসুমে এখানে 5 থেকে 6 হাজার কিউসেক
বা সর্বোচ্চ 7,000 কিউসেক প্রাকৃতিকভাবেই। আর এইটা বর্ষা মৌসুমে হয়ে যায় 5 থেকে 6 লাখ কিউসেক। মানে 5,000-6,000 কিউসেক হয় শুকনো মৌসুমে, আর বর্ষা মৌসুমে 5-6 লাখ কিউসেক, মানে ডুবিয়ে দেয়, বন্যা করে দেয় 100 গুণ বেশি, 100 গুণ বেশি। তো ফলে এই নদীগুলোর জন্য অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনার দরকার ছিল। কিন্তু প্রথম থেকে আমরা যেটা করলাম 72 সালের পর থেকে, যে আমরা একটা পানি ভাগাভাগির ফর্মুলা করতে চেয়েছি। তিস্তা নিয়ে আপনার আলোচনা প্রথম শুরু হলো 1953 সালে, তার মানে প্রায় 70 বছর ধরে আলোচনা চলছে। স্বাধীনতার পরপরই আমাদের গঙ্গা নিয়ে আলোচনা শুরু হলো। তো গঙ্গা 96 সালে আমরা চুক্তি করলাম, 30 বছর মেয়াদ, এই 26 সালে শেষ হয়ে যাবে। তার মানে বন্টনের আলোচনাটা সবসময় একটা দীর্ঘমেয়াদী হয়, অনিশ্চিত হয়, এবং চুক্তি হলেও সেটা কার্যকর নাও হতে পারে বা একটা মেয়াদ থাকে। ফলে আমাদের উচিত ছিল যে এটা অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা হতে হবে, যেহেতু অভিন্ন নদী। আজকে যে আমরা যেগুলোকে আন্তর্জাতিক নদী বলছি, আন্তঃসীমান্ত নদী বলছি, এগুলো তো আগের, সীমানা আসছে পরে। এমন না যে আমরা সীমানা দিয়ে পরে ভারতের নদী বাংলাদেশের নদী ভাগ করছি, বরং নদীটা ছিল, সীমান্ত ছিল না। যে কারণে এটা অভিন্ন নদী, এবং এইগুলো আমাদের অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা করতে হতো, যে সুফল ভাগাভাগি করবে। ইউরোপে আপনি জানেন দানিউব নদী আছে, তাই তো? অনেকগুলো দেশ যে মধ্য দিয়ে এই নদীটা গিয়েছে, তারা এর সুফলটা ভাগাভাগি করছে। আমাদের এখানে মেকং নদী আছে, 6টা দেশ, তারা 4টা দেশের ভাট্রি আছে, তারা এটা সুফল ভাগাভাগি করছে। এই জায়গায় আমাদের যাওয়া দরকার ছিল। যদি আমরা পানি ভাগাভাগির প্রশ্নে যাই, তাহলে এইটা প্রাইমারিলি ঠিক আছে, অববাহিকা ভিত্তিক আপনার অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, যে একটা চুক্তি করলাম, তিস্তা তোমারও নদী আমারও নদী। কিন্তু আপনি যখন গজলডোবায় ভারত যে ব্যারেজ দিয়েছে, এটার পানি প্রত্যাহার ক্ষমতা হলো 15,000 কিউসেক। আমরা যে ডালিয়া ব্যারেজ দিয়েছি, এইটার পানি প্রত্যাহার ক্ষমতা হলো 8,000 কিউসেক। তার মানে 15 আর 8-এ 23,000 কিউসেক পানি লাগবে দুটোকে যদি আমি ফাংশনাল করতে যাই। কিন্তু শুকনো মৌসুমে প্রাকৃতিকভাবেই আমরা পানি পাচ্ছি 6 থেকে 7,000 কিউসেক। তাহলে 23,000 কিউসেক যেখানে দরকার, সেখানে 7,000 কিউসেক দিয়ে হবে না। তাহলে কি করতে হবে, যে এইটাকে কিভাবে ব্যারেজ না দিয়ে সুফলটা আমরা ভাগাভাগি করতে পারি। 45 সালে যখন এই প্রথম পরিকল্পনা হয় তিস্তায় ব্যারেজের, ব্রিটিশরা করেছিল, তখন কিন্তু একটাই ছিল দেশ, তাই তো? মানে একই অববাহিকা, সেটা আমরা ভাগ করে নিছি। তো ফলে জিওপলিটিক্সের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার আইনগত অধিকার থাকতে হবে চুক্তির মাধ্যমে, তারপরে গিয়ে সুফলটা ভাগাভাগি করে নিতে হবে। আমাদের সেই চুক্তি কি নাই? সর্বক্ষেত্রে যদি আমরা বলি, গঙ্গার কথা বলি, তিস্তার কথা বলি, ফেনী নদীর কথা বলি, সেই চুক্তি কি আমাদের আছে? আমি আপনাকে একটা হিসাব দিই। আমরা আমাদের ভারত বাংলাদেশের মধ্যে দাপ্তরিকভাবে বলে 54টা আন্তঃসীমান্ত নদী আছে। আমরা গবেষণা করে দেখেছি যে 123টা আন্তঃসীমান্ত নদী আছে, মানে যে 69টা আন্তঃসীমান্ত নদী তালিকার মধ্যেই নাই। এক। দ্বিতীয় হলো যে আমাদের স্বাধীনতার পর এখন পর্যন্ত 3টা চুক্তি হয়েছে। একটা আমরা গঙ্গার চুক্তি 26 সালে শেষ হয়ে যাবে, 2018 সালে ফেনীর চুক্তি হয়েছে, এবং 2022 সালে কুশিয়ারা চুক্তি হয়েছে। তো এই 3টে 123টার মধ্যে আপনার এখন গত 55 বছরে 3টা চুক্তি আমরা করতে পেরেছি, 120টা এখনো বাকি আছে। আমরা যদি 20 বছর ধরে এটাকে স্ট্যান্ডার্ড ধরি, যে গঙ্গার পানি বন্টন চুক্তি 20 বছর আলোচনা হয়েছে, ফেনী 20 বছর আলোচনা হয়েছে, তাহলে যদি এটা ধরি, তাহলে আমাদের 123টা নদীর পানি চুক্তি করতে গিয়ে আমাদের 20 বছর, এটা একেবারে 2400 বছর লেগে যাবে। ফলে এটা কোনো পদ্ধতি না। পদ্ধতি হচ্ছে যে আপনার অববাহিকা ভিত্তিক হতে হবে। যেমন পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সিন্ধু পানি বন্টন চুক্তি রয়েছে, সেটাকে তারা বলছে সিন্ধু সিস্টেমের 6টা নদী আছে, 3টা তোমরা ব্যবহার করবা, 3টা আমরা ব্যবহার করব। ভেরি ক্লিয়ার। বিশ্বব্যাংক এই চুক্তিটা ওদের সালিশ করে দিয়েছে, মধ্যস্থতা করে দিয়েছে। আমাদের এখানে বাংলাদেশে যদি আপনি দেখেন, এখানে 4টা অববাহিকা আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, বরাক, যেটাকে মেঘনা বলি আমরা, আর হচ্ছে সিএসটি আমরা বলতে পারি, কর্ণফুলী বা সিএসটি। তো এইটা সর্বোচ্চ 4টা চুক্তি হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে, যে গঙ্গা সিস্টেম চুক্তি, ব্রহ্মপুত্র সিস্টেম চুক্তি, বরাক সিস্টেম চুক্তি, বা সিএসটি সিস্টেম চুক্তি, বা কর্ণফুলী সিস্টেম চুক্তি। কিন্তু আপনি যদি 123টা চুক্তি করতে যান, প্রত্যেকটা যদি 10 বছর করে লাগে, তাহলে আমাদের জীবন পার হয়ে গিয়ে কোথায় চলে যাবে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা, সেখানে আবার কথা আছে, ফেনী নদী চুক্তি আর কুশিয়ারা মাইনর চুক্তি। ফেনী নদীতে অনলি 1.53 কিউসেক পানি তারা নিবে, আর কুশিয়ারায় মনে হয় 163। কুশিয়ারা 153 আর 153 আর 1.82। এটা
এটা মাইনর চুক্তি, আসলে চুক্তি একটাই হয়েছে আপনার, প্র্যাকটিক্যালি স্পিকিং চুক্তি এটা গঙ্গা চুক্তিটাই মেইন চুক্তি আর কি। তো এখন সেক্ষেত্রে যে এই এখন যে টানাপোড়েনটা চলছে, আমরা এই বর্ষা মৌসুমে কিন্তু আমরা যখন তাদের দরকার না হয় পানি ছেড়ে দিচ্ছে, আমরা বন্যায় ডুবে যাচ্ছি, আমাদের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে, শুকনো মৌসুমে যেটা পাচ্ছে এটা একেবারে দেশের সাধারণ প্রত্যেকটি মানুষই কিন্তু এই জিনিসটা দেয়। এখন রোকন ভাই যেটা বললেন, যেটা 2400 বছরেও কিন্তু চুক্তি করে এটা সমাধান হবে না, তাহলে এটাকে কি আমরা একসাথে মানে একটা চুক্তি বা দুইটা চুক্তির মাধ্যমে একসাথে এটা রেটিফাই করার কোনো সুযোগ আছে কিনা? যেটা সিন্ধুর নদের কথা বললেন, পাকিস্তানের সাথে যদি তারা সেভাবে করতে পারে, তাহলে অথচ পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুবই বেশি একটা টানাপোড়েনের সম্পর্ক, বৈরী সম্পর্ক। অথচ বাংলাদেশের সাথে আমরা দেখেছি যে গত 15-16 বছরের আমাদের বন্ধুত্ব এবং স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হতো। তো সেখানে আমরা কেন পারছি না? আমরা কেন এখানে সেটা রোকন সাহেব বললেন, ওটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতা করা হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংক সেখানে এক ধরনের সালিশি করে দিছে। আচ্ছা, আর একটা ওইখানে ছিল যে পাকিস্তান কিন্তু ওই ভারতের ভিতরে এসে বাচ্চাগুলিকে পরীক্ষা করে দেখতে পারে, এক্সামিন করতে পারে যে তোমরা কি করতেছো না করছো, ভারতও পারে। আমাদের কিন্তু সেই ধরনের কিছু নাই। আর একটা ভুল আমরা করে ফেলছি বা এখনও করতেছি, যে একটা জাতিসংঘের একটা আছে আপনার, একটা কনভেনশন আছে, ইউএন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স, ওইটা সবাই এই করছে, বাংলাদেশও এটাকে ভোট দিচ্ছে কিন্তু সাইন করে নাই, র্যাটিফাই করে নাই। ইন্ডিয়া ওটাকে বিরুদ্ধে ছিল, ইন্ডিয়া ছিল, চায়না, আরও কয়েকটা কান্ট্রি, সুদান ছিল বিরুদ্ধে। ইন্ডিয়া ওটাকে ভোটও দেয়নি, ওটা সাপোর্টও র্যাটিফাইও করেনি। আমরা ভোট দিছি, আমরা কেন র্যাটিফাই করি না? যদি আমরা র্যাটিফাই করি তাহলে কিন্তু আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা বৈধতা একটা থাকে, একটা স্টেপ আপনি নিতে পারেন। এখন আর একটা সুযোগ হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে আমরা কি করতেছি, কেন এইটাকে উদ্যোগ নিচ্ছে না এটাকে র্যাটিফাই করার, কি কোথার থেকে বাধা আসে? আমি বললাম না, এই যে বলে যে লোকে যে আমরা শেখ হাসিনাকে সরাইছি কিন্তু তার নীতিকে সরাইতে পারিনি। এই যে ভারত তোষণ নীতি, এটি থেকে আই হেট ইট, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট শুধু বললেই হবে না, চোখের দিকে চোখ রেখে কথা বলবে। কেন আমরা এই চুক্তিকে সাইন করিনি? যারা এখানে দায়িত্বে আছে সে তার তো দায়িত্ব পালন করতেছে না। মানে আমরা সাইন করলেই হবে নাকি? না, আমরা সাইন করলে তো আমাদের একটা রাইট আসবে, এখন সেফগার্ড থাকলো। আমরা 6 মাস পার হয়ে যাচ্ছে গভর্নমেন্ট, এটা তো এই রকম সবরা সবাই এই চুক্তিতে সাইন করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু ভারতের বিরোধিতার জন্য, ওই যে স্বামী স্ত্রী সম্পর্কের জন্য এটা করা হয় নাই, এটা আমরা সবাই জানি। আর সবাই জানে যেমন কোন চুক্তির কথা বলছেন? এটা হচ্ছে ইউএন কনভেনশন অন ইন্টারন্যাশনাল নন নেভিগেশনাল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স। আচ্ছা, এটা 1997 এটা খুব বিখ্যাত। এটাকেই ধরা হয় যে একটা বেসিস। এখন একটা সুযোগ হয়েছে কি, যে আপনার যে ব্রহ্মপুত্র নদী, যেটা ইয়ারলুং সাংপো হিসাবে চায়নার ভিতরে আছে, তিবেট যে মালভূমির ভিতর দিয়ে, ওইখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এই 3 গডস যে ড্যাম, তার থেকেও বড় একটা করা হচ্ছে জল বিদ্যুৎ প্রকল্প চায়না নিয়ে ফেলছে অলরেডি। 60,000 মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদন হবে। অর্থাৎ ব্রহ্মপুত্রের প্রায় সকল পানি সে ধরে রাখবে, তার ইচ্ছা মতো ছাড়বে। এদিকে আপনি দেখেন যে অরুণাচল প্রদেশে 1000 ড্যাম করার কথা প্ল্যান ছিল, সেটা বাধার বিঘ্নর ফলে টাকা পয়সার অভাবে 130টা ড্যাম তারা করতে চাচ্ছে, ছোট মাঝারি এটা। এখন যে ব্রহ্মপুত্রতে আমাদের টোটাল পানির কিন্তু 70% আসে ব্রহ্মপুত্র থেকে। এই ব্রহ্মপুত্রের পানি চায়না আটকাচ্ছে, ভারত আটকাচ্ছে এবং ডাইভার্ট করে নিয়ে আরও প্ল্যান করছে। আমরা কিন্তু কিছুই করতেছি না। আমাদের এগুলি তো এই গভর্নমেন্ট লেভেলে এগুলি নিয়ে আলোচনা করা দরকার। এইসব বিষয়ে আমরা ইগনোর করে যাচ্ছি। এখন যেটা এখন ইন্ডিয়া বলতেছে যে লোয়ার মিডল রিপেরিয়ান, ব্রহ্মপুত্র ক্ষেত্রে কিন্তু তার মিডল রিপেরিয়ান কান্ট্রি, সেখানে কিছু কিছু লোকজন এখন এক্সপার্ট বাংলাদেশের রাইটের কথা বলে ভারত থেকে ব্রহ্মপুত্রের। এটা আমাদের একটা গুড সাইন। ভারতকে এখন কনভিন্স করা যায় যে তুমি, সে হয়তো সাইন করবে যে এই মানে ওই যে ইউএন কনভেনশনে 97 ওইটা সাইন করলে আমরা কেন বসে আছি? আমাদের যে পানি সম্পদ নিয়ে যারা কাজ করে এগুলিকে জানে না, এগুলো তো এত হইচই করছে। এরা ভারতের কথায় চলে, যদি ভারতের কথায় চলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, শুনেন, পানির একটা নাম হচ্ছে জীবন।
পানির অপর নাম মরণ। আমরা পানিকে জীবনও দেখি, আমরা পানিকে মরণও দেখি। যে ফেনীতে আপনি দেখেন কিভাবে মানুষ ডুবে মারা গেল, মানে যে পানিতে ফেনীতে কখনোই বন্যা হয় না, বন্যা হয় না, জি জি বন্যা হয় না। সেখানে দেখেন 50টার মতো হাইড্রোলিক স্ট্রাকচার তারা তৈরি করছে, সব নদীর বাংলাদেশকে ঘেরাও করে মালার মতো একটা আছে, ড্যাম, বাঁধ। এই মহানন্দা নদী সেটা আমাদের ভিতরে ঢুকছে, আবার ভারতের মধ্যে গেছে, ওইখানে বাদ দেওয়া। এই মহানন্দা নদীর ওইখানে বাদ দিয়ে কিন্তু আপনার তিস্তার পানি নিয়ে যাচ্ছে মেচি নদীতে, এই বিহারের। থিঙ্ক অ্যাবাউট ইট। এখন যেমন এই যে আপনি দেখেন যে এই যে 26-এ গঙ্গা চুক্তি নিয়ে মমতা কি করে, এখনই বলে পানি নাকি চুরি করে নিয়ে যায়। এখন স্ট্রং অ্যাকশন নিতে হবে, ওয়াটার ডিপ্লোমেসিতে জোর দিতে হবে। ভারত তোষণকারী লোক এই উপদেষ্টা পরিষদ থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু শিক্ষক আপনার কাছে শেষ মুহূর্তে আসি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পানির এক নাম জীবন আর একটা মরণ, অপর নাম মরণ, জীবন দুইটাই কিন্তু সেই পানিতে আমরা মরছি, আবার সেই পানির কারণের জন্যই কিন্তু আমরা আবার হতাশ হয়ে আমরা আমাদের ফসল ফলাতে আমরা ফলাতে পারছি না। এখন যে চুক্তির কথা বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা কি আশা করতে পারি? আমরা কি মনে করি যে আমাদের এই চ্যালেঞ্জ থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি? দেখুন, এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থাকাটার একটা সুবিধা হলো যে রাজনৈতিক সরকারগুলো নানা রকম বিবেচনা থাকে। যখন আমরা দেখছি যতবার তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা কিছু ড্রাস্টিক পদক্ষেপ নিয়েছে, অ্যাকশন নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সেরকম সুবিধা আছে এবং তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে এরা অপেক্ষাকৃত বেশি সময় পাচ্ছে, 3 মাসের বদলে। ফলে ড্রাস্টিক অ্যাকশনগুলো নেওয়ার সুযোগ আছে। আবার একই সঙ্গে এই সরকারে অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা হচ্ছেন পরিবেশ নিয়ে কাজ করেছেন, বাইরে টেবিলের এপাশে ছিলেন। আপনি দেখবেন যে পানি সম্পদ উপদেষ্টা উনি সৈয়দা রিজওয়ানা হাসান, উনি বেলার প্রধান নির্বাহী ছিলেন, দীর্ঘ সময় পরিবেশ নিয়ে কাজ করেছেন গত 3 দশক ধরে। অধ্যাপক আসিফ নজরুল, তার পিএইচডির বিষয় হচ্ছে আন্তর্জাতিক নদী আইন। এইটার আপনি দেখবেন যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, উনি নদী রক্ষা কমিশনের মেম্বার ছিলেন জাতীয়। ফরিদা আক্তার, উনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করেছেন, পরিবেশ, কৃষি, এগুলো নিয়ে। তো ফলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি এই সরকারের প্রতি যে তারা এটা করবে। আর যে কনভেনশনের কথা বলেছেন স্যার, 1997 সালের পানি প্রবাহ সনদ, তো সেইটার পক্ষে তারা কথা বলেছেন, লেখালেখি করেছেন যে এটা বাংলাদেশ রেটিফাই করা দরকার। আমি নিজেও লিখেছি যে এখন তো তারাই বলেছেন এটা রেটিফাই করা দরকার, আমরা একসঙ্গে এটা চেয়েছি বিভিন্ন সময়। তো এখন তো তাদের হাতে ক্ষমতা, তারা এটা রেটিফাই করতে পারে। সংসদ নাই, এটা অধ্যাদেশ দিয়ে হতে পারে, ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হতে পারে। ফলে আমার মনে হয় যে এটা সদিচ্ছার প্রশ্ন, যে যত চাইলেই, সরকার চাইলে এটা করতে পারে। আমি জানি একটা সভা আহ্বান করা হয়েছিল এই সরকার ক্ষমতায় আসার পরপরই, তো সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এটা করা হবে, কিন্তু করা হয়নি। করা হবে এটার থেকে আসলে বর্তমানে আসা দরকার, ভবিষ্যৎ থেকে, যে আমরা করে ফেলেছি। নিশ্চয়ই আমরা সে আশাবাদী হতে চাই। যেটি বলেন পানি প্রবাহ সনদটা 4 জন উপদেষ্টা রয়েছেন যারা এই বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আমি মঞ্জুর ভাই আপনাকে অনুষ্ঠানে আনলেই কিন্তু আমাদের এই যে বালু উত্তোলনের যে একটি বালু খেকোদের একটা বিষয় কিন্তু আমার মাথায় সবসময় চলে আসে, যেটা নিয়ে আপনি সবসময় চিৎকার করতেন এবং আপনি নিজে এটার জন্য ভুক্তভোগী হয়েছিলেন। সেই বিষয়কে আপনি একেবারে সর্বশেষ কিছু বিশ্লেষণ করবেন কিনা? শুনেন, আমি একটা ঘটনা দিয়ে বলি। আপনার প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে বালু নিয়ে কথা বলছি, এবং ওইখান থেকে যাওয়ার পথে রাত্রি 12টা 2023 সালের খুব সময় 28শে অগাস্ট আপনার প্রোগ্রাম থেকে যাওয়ার পথে আমাকে কিন্তু হত্যা করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, গাড়ি আটকে দেওয়ার প্ল্যান। কাকতাল হচ্ছে এই প্রোগ্রামে আমি আপনার সঙ্গে ছিলাম সেদিন। আমরা ভয় পাচ্ছি আবার এই করে কিনা। বেঁচে গেছি, সামহাও বেঁচে গেছি। সেটা তো বিগত সরকারের সময় এই বালু খেকো সেলিম যে নিহত হয়েছে জনরোষে, আর সেই বালু খেকো হিংস্র হায়নার মতো একজন মন্ত্রী ছিল দীপুমণি, এখন উনি কাশিমপুর জেলে আছেন। কি পরিকল্পনা করছেন জেলে বসে আমরা জানি না। এখন যে বালু সন্ত্রাসীরা, মেঘনার বালু সন্ত্রাসী আমরা উৎখাত করতে পারছিলাম, কিন্তু এখন শুনলাম যে মেঘনার বালু সন্ত্রাসীরা ইউনোর সাথে বন্দুক যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে। ইউনো তার ফোর্স নিয়ে সরে আসছে। পাইরেটস অফ ক্যারিবিয়ানের অবস্থা হয়েছে। সারা বাংলাদেশের যত নদ নদী আছে যেখানে পারতেছে ছিঁড়ে ফেরে খাচ্ছে এই বালু সন্ত্রাসীরা। বালু উত্তোলন করতে হবে, বিশেষ সন্দেহ নাই, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে করবে। আপনার যে জায়গায় জায়গায় তারা করে ফেলতেছে। আরেকটা জিনিস, আপনার নতুন একটা জিনিস রোকন সাহেব, খুব ইন্টারেস্টিং, যে
বড় বড় ড্রেজার দিয়ে যে বালু তোলে জমি দখল করার জন্য। আপনার ফসলি জমির মধ্যে বালু আপনার দিয়ে ভরে ফেললো, লোকজন আর কিছু করতে পারতেছে না। 3-4 ফুট 5 ফুট বালু পড়ে গেলে সেখানে কিন্তু ফসল হচ্ছে না, ফসল কি তারা সরে যাচ্ছে। এখানে করছে আমাদের এখানে একজন আছে আপনার এক অন্ধ সন্ত্রাসী আছে, ভাঙ্গা উপজেলা শিবচর উপজেলার মধ্যবর্তী একটা জায়গা আছে ব্রাহ্মণপাড়া, ওইখানে প্রায় 1000 বিঘা জমি এই সন্ত্রাসী এই ড্রেজার কোম্পানি যে ড্রেজিং করতো সেটা দিয়ে দখল করে ফেলছে। কিছু কৃষি জমি, কিছু আছে খাস জমি, কিছু আছে মরা নদীর জমি করে একটা সাইনবোর্ড টানা হয়েছে এই জমি তার। আপনি চিন্তা করে দেখেন যে এটা বালু কিন্তু জমি দখলের আর একটা অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমি ওইটা না দেখলে বুঝতে পারতাম না। দিয়ে আসে বিশাল ভাবে একটা আইমান আইল্যান্ড লেখা আইল্যান্ড লেখা বিশাল গেট টেট করে ফেলছে, দখল হয়ে গেছে তার। এখন আপনি কি করবেন? সেই সন্ত্রাসীকে পুলিশও ধরতে পারে না, সেই সন্ত্রাসী ছদ্মবেশে ঘুরে বেড়ায়, হুমকি দেয়, এই ধরনের ঘটনা ঘটতেছে। সুতরাং বালুর বিরুদ্ধে, বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও বেশি শক্তিশালী অ্যাকশন নেওয়া দরকার। আর অ্যাকশন নিবে কারা? আপনার আগে জাতীয় নদী রক্ষা কমিশন ছিল, দুর্বল কিন্তু ছিল তো। নদী রক্ষা কমিশন নাই, একজন মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই। সেখান থেকে তো হঠাৎ করে আপনাকে দেখলাম সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। দীপমণিদের এদেরকে ধরা হয়েছিল কর্ণফুলী ড্রাই ডক নদী দখল করে করছে, এগুলি প্রতিবাদ করছে, আরো করছি, যার রেজাল্ট হয়েছে আমাকে সরাই দেওয়া হয়েছে। ভালো, আমি তো এমন না যে গভর্নমেন্টকে বলা যাবে না, আমাকে রাখতেই হবে। কিন্তু বাস্তবতা হলো যে এই যে বালু উত্তোলন করতেছে, এই যে নদী দখল হচ্ছে, এই যে ঢাকার চারদিকের এই যে দূষণ, ঢাকার চারদিকের নদী, একটা ডিস্ট্রিক্টে একটা নদী তারা দূষণ মুক্ত করবে। গাজীপুরে 18টা নদী ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, হাইলি পলিউটেড। ঢাকার একটা নদী দূষণ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন টাকা চাচ্ছে, টাকা আপনি চাবেন কেন? আপনি তো প্ল্যান দেওয়া আছে। আপনার ডেল্টা প্ল্যান নিয়ে আপনি কি করবেন? ডেল্টা প্ল্যান কি চালু আছে? না, চালু নাই। আপনার এখানে একটা স্থবিরতা দেখা দিছে। এখানে এই নদ নদীর বিষয় শেখ হাসিনার যে প্ল্যান এবং তথা ভারতের যে ভারতের কথার বাইরে এরা কেউই যাবে না। নিশ্চয়ই, এটা হলো বাস্তবতা। আমি শেষ করবো, একেবারে শেষ মুহূর্তের 1 মিনিটে শেষ করবেন কিনা, যে আমরা কিভাবে আলোচনাটা শেষ করতে চাই, আমাদের নদী ব্যবস্থাপনা, আমরা যে পানি নিয়ে যে দুর্যোগ আছে সেটি শেষ করেন আপনার বক্তব্যে। একটা আমার মনে হয় যে এটা একেবারে হাই টাইম, কারণ এখনকার যে সরকার সেখানে পরিবেশবাদীরা আমি বলবো সংখ্যাগরিষ্ঠ আছেন তারা। তো এটা হাই টাইম, কিছু কাজ শুরু হয়েছে। আমি জানি যে ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে 64 জেলায় 64টা নদী দখল দূষণ মুক্ত করার জন্য তারা একটা কমিটি করেছে, পদক্ষেপ নিয়েছে। তো কিন্তু কাজটাকে বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা তো আগেই আছে, গত 50 বছর আমরা অনেক পরিকল্পনা করেছি, আইন করেছি, আমরা অনেক কর্মপরিকল্পনা দিয়েছি। এখন এগুলো বাস্তবায়ন করাটা হচ্ছে জরুরি। সেটা এই সরকারের চেয়ে আর কারোর পক্ষে সহজ হবে না, সবচেয়ে সহজ এদের জন্যই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা পানি ব্যবস্থাপনার কথা শুনছিলাম এবং আমরা একটা বিষয়ে প্রাণী প্রবাহ সনদের যে স্বাক্ষরের কথা আজকে দুজন অতিথি বললেন, আমরা নিশ্চয়ই সেটা আশাবাদী হতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে তারা এই বিষয়ে বেশ অভিজ্ঞ ব্যক্তিত্ব, এবং আমরা আশা করব যে বাংলাদেশের সাথে ভারতের যে পানি নিয়ে যে টানাপোড়েন রয়েছে সেটি সমস্যার সমাধান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এই আশাবাদ হয়ে আমাদের আজকের যে দুজন অতিথি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং সাংবাদিক শেখ রোকন, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।